আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইংরেজিতে কিছুই পারি না বলা শিক্ষার্থীদের জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এই ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগত। বিশেষ করে আমরা এই ক্লাসটিতে স্পিকিংকে গুরুত্ব দিব, এট দ্য সেম টাইম আমরা লেখালেখির ক্ষেত্রেও এগুলোকে প্রয়োগ করতে পারবো। আমরা মূলত শিখতে যাচ্ছি কিভাবে ইংরেজি বাক্য আমরা গঠন করতে পারি এবং বাংলা বাক্য থেকে খুব সহজেই কিভাবে আমরা ইংরেজি বাক্য লিখতে পারি, বলতে পারি এবং পড়তে পারি। সবগুলো ব্যাপারকে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন লক্ষ্য করুন যে বাংলা বাক্যের শেষের দিকে যখন এই ধরনের বর্ণগুলো দেখবেন, আপনি খুব সহজেই তাকে কি করতে পারেন? প্রেজেন্ট সিম্পল অর ইনডিফিনিট টেন্সে বলতে পারেন। সেই জন্য আপনাকে কি এই স্ট্রাকচারটা ফলো করতে হবে যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন। এরপরে ঠিক এইরকম ভাবে লিখে আমরা সেগুলোকে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতেও পারি। আবার আমাদের যখন প্রয়োজন হবে আমরা কি পড়তেও পারবো। তাহলে আমরা শুরু করে দিতে পারি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি 12 ধরনের টেন্স, একই সাথে আপনি 12 ধরনের ইংরেজি বাক্য গঠন প্রক্রিয়া সম্পর্কে দারুণভাবে অবগত হবেন। তাহলে আর দেরি কেন, আমরা শুরু করে দিতে পারি। আর এই ক্লাসটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে পূর্ববর্তী আরো 3টি ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। ওকে, আমরা শুরু করি। প্রথমেই আমরা আলোচনা করছি বর্তমান কাল, ইংরেজিতে যাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। দেখুন, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, এই জন্য অন্য একটি ভাষা যখন আমরা রপ্ত করব বা শিখব, তখন আমাদের প্রথম প্রথম অনেক বেশি কমপ্লেক্স মনে হতে পারে, জটিল মনে হতে পারে। এই বিষয়গুলোকে খুব সহজে নিয়ে আসার জন্য আমরা আমাদের মায়ের ভাষা থেকেই ইংরেজিকে শেখার চেষ্টা করব। কেমন? এটা হচ্ছে আমার সাজেশন, আমার পক্ষ থেকে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আ মায়ের কাছ থেকে শিখেছি, এজন্য আমরা বাংলা ভাষা দিয়েই ইংরেজিকে শেখার বা অনুধাবনের চেষ্টা করব। এতে করে আমাদের কাছে অপেক্ষাকৃত সহজ মনে হবে। দেখুন, আমরা কিন্তু বাংলা বাক্য স্বভাবতই বলতে পারি। এখন যেমন দেখুন, সে পড়ে, তারা এখানে আসে। সিম্পল, খুব ছোট্ট বাক্য। এখন ইংরেজিতে আমরা কিভাবে বলবো সেটাও হয়তোবা আমরা অনেকে পারি। ধরেন আমরা কিছুই পারি না, আজ আমরা শিখব। জাস্ট একটা ব্যাপার মনে রাখবেন, যদি প্রসঙ্গ উঠে যে আপনি প্রেজেন্ট টেন্সে বাক্য কিভাবে তৈরি করবেন, তাহলে এখানে স্ট্রাকচার লেখা আছে, লক্ষ্য করুন। এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা লক্ষ্য করুন। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল বলতে এইটা বোঝাচ্ছে অভ্যাস, চিরন্তন সত্য, সাধারণ ঘটনা বোঝাতেই মূলত এই প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়ে থাকে। এখন আপনি কিভাবে বুঝবেন? যেমন দেখুন, সে বই পড়ে, তারা এখানে আসে, তারা সেখানে যায়। হ্যাঁ? সূর্য আমরা জানি পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, চিরন্তন সত্য। ওকে? এই যে ব্যাপারগুলো আছে, বর্তমানে সাধারণভাবে ঘটে যাওয়া যে বিষয়াদি আছে, আমরা একে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি অথবা আমরা কি বলতে পারি? সিম্পল টেন্স বলতে পারি, প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে পারি। এখন আমি আপনি কিভাবে ইংরেজিতে বলার প্রয়োজনে বা লেখার প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারি? ভেরি সিম্পল। আমি পুঙ্খানুপুঙ্খরূপে আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। যেই সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি মনে করবেন যে এ আছে, যেমন এই দেখুন এ, এ বলতে আমি এ কারকে নির্দেশ করেছি? পরে। বুঝতে পারছেন? যখন আপনি এইরকম দেখবেন, যে সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি দেখবেন এইরকম আছে ২৯ অয়, আমরা যেটাকে জানি অয়। কেমন? লক্ষ্য করুন, ঠিক এই দিকে লক্ষ্য করুন। যে খায়, যেমন সে ভাত খায়। তাই তো? আবারও যখন আপনি লক্ষ্য করবেন বাংলা বাক্যের শব্দের ভার্বের শেষে ই আছে, হ্রস্ব ইকার বা ইকার। যেমন লক্ষ্য করুন, আমরা যদি বলি যে আমি পড়ি, তাই তো? এটার জন্য আমরা এই দিকে লক্ষ্য করি। দেখুন, পড়ি, জানি, এই যে ইকার আছে না? এই ব্যাপারটি লক্ষ্য করুন। এই যে ইকার, এটাকে নির্দেশ করেছে। পড়ি, জানি, করি, যাই। এখন এইরকম নির্দেশ করতে আমরা সিম্পলি কি করতে পারি? এই স্ট্রাকচারটাকে ফলো করতে পারি। জাস্ট টেক ইট ইজিলি, আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন। এই স্ট্রাকচার ফলো করে আমরা লিখতে পারি।
এখন কেউ বলতে পারেন কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে এত স্ট্রাকচার ফলো করার দরকার নেই। দেখুন, আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার জন্য আমার এই সাজেশন। ধীরে, ধীরে আস্তে আপনি বোঝার চেষ্টা করুন এবং বলা যায় যদি আপনি উপরে উঠতে চান তাহলে নিচের সিঁড়ি থেকে দারুণভাবে আস্তে উঠার চেষ্টা করুন। যাতে করে এই ব্যাপারগুলোকে আপনি আত্মস্থ করতে পারেন। চলুন তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি। স্ট্রাকচারটা হচ্ছে এই, স্ট্রাকচার সাবজেক্ট আসবে। যেমন আমি বা সে সাবজেক্ট। এখন সে বই পড়ে। এখন ইংরেজি লেখার সময় ভার্ব চলে আসতেছে আগে। এরপরে ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস হতে পারে। এস বা ইএস কখন হবে এটা আমরা জানি, তারপরও আমি বলে দিচ্ছি। সাবজেক্ট যখন একা হবে তখন হবে কি? ভার্বের সাথে এস বা ইএস। আর যখন সাবজেক্ট একের অধিক হবে তখন শুধু ভার্বটি বসবে। শুধু ভার্ব। কেমন? আমি আরো পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করে বলব, নো প্রবলেম। দেখুন, আমরা যদি সিম্পলি এই বাক্যটাকে বলি, এই বাক্যটাকে যদি লিখতে চাই, সে বই পড়ে। তাহলে আমাকে সে এর ইংরেজিটা লিখতে হবে। আমরা সিম্পলি লিখলাম এইভাবে যে সে। এরপরে আমাদের লিখতে হবে কি? নিয়ম অনুযায়ী এই ভার্বটি লিখতে হবে। তাই না? এখন আমরা ভার্বটি লিখি। পড়ে। আমরা বললাম যে রিডস, পড়ে। এখন বাকি আছে কতটুকু? বাকি আছে শুধু এই পড়া। তাই তো? দেখুন, বাংলায় আমি বলছি সে বই পড়ে। তার মানে এখানে সাবজেক্ট, এরপরে অবজেক্ট আসছে। বাংলার সাথে অবজেক্ট লক্ষ্য করছি। এরপরে ভার্ব আসছে। এটা হচ্ছে বাংলার গঠন। কিন্তু ইংরেজির গঠনটা হচ্ছে যে সাবজেক্ট এর সাথেই ভার্ব। এই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন। কেমন? এরপরে ইংরেজির গঠনের নিয়ম অনুযায়ী পরে আসবে অবজেক্ট অর এক্সটেনশন, মানে অতিরিক্ত যে অংশ আছে। থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা হচ্ছে পরের ব্যাপার। কেমন? সাবজেক্ট এবং ভার্বটাকে আপনি ঠিক রাখবেন। এখন আমাদের এখানে বাকি আছে কি? বই। তাহলে আমরা এখানে কি করতে পারি? বই দিয়ে দিতে পারি। বুকস। সে বই পড়ে। এখন আমি মানি সে বই পড়ে। এখন আমি যদি বলি, দেখুন জাস্ট বলছি সে একটি বই পড়ে। তাহলে আপনি আ বুক, একটি বই পড়ে। বা যদি বলেন যে একটি গল্পের বই পড়ে তাহলে বলতে পারেন আ স্টোরি বুক। সে একটি গল্পের বই পড়ে। তাই তো? এগুলো আমরা একটু পরে দেখব। আপাতত আমরা এখানে রাখছি যে সে বই পড়ে। নেক্সট উই সি, আমরা এখানে দেখার চেষ্টা করি তারা এখানে আসে। দেখুন তো আসে। তার মানে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছি যখন আপনি এইরকম একার দেখবেন এই যে ভার্বের সাথে শেষের দিকে, এই দিকে লক্ষ্য করুন। এটার সাথে মিল আছে না? তার মানে এটা হচ্ছে আমাদের কিভাবে বলতে হবে? এই স্ট্রাকচারে বলতে হবে। জাস্ট একটু বোঝার চেষ্টা করুন। এক্সটেনশন অতিরিক্ত অংশ হিসেবে এই স্ট্রাকচারে বলতে হবে। তো এখন তারা এর ইংরেজিটা কি? আমরা সিম্পলি বলতে পারি তারা এর ইংরেজিটা হচ্ছে দে। হয়ে গেল। এখন আমাকে লিখতে হবে ভার্ব যে আসে। আসার ইংরেজিটা কি? আমরা জানবো আসার ইংরেজিটা হচ্ছে কাম। হলো? এখন বাকি আছে কি? এখানে। এখানে বাকি আছে। তাহলে এখানে এর ইংরেজিটা কি? আমরা সিম্পলি ব্যবহার করতে পারি হিয়ার। এখানের ইংরেজিটা হচ্ছে হিয়ার। হয়ে গেল। কি? খুব বেশি কঠিন মনে হচ্ছে? দেখুন, একই রকমভাবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই জায়গায় সে ভাত খায়। আপনি কিন্তু এখন সিম্পলি পারবেন। প্রথমত হচ্ছে সে, আপনি হি অথবা সি দিতে পারেন। সি। এখন খাওয়া, এই যে খায় এটা চলে আসবে ইংরেজিটা কি? এই যে এই নিয়ম অনুযায়ী। এখন আপনি লিখে ফেলেন খাওয়ার ইংরেজিটা হচ্ছে ইট। তাই না? আমরা জানি খাওয়ার ইংরেজিটা হচ্ছে ইট। এখন ইট খাওয়া। এখন যেহেতু আমি বলেছি যে একজন যদি সাবজেক্ট হয় তাহলে আপনার এই ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে আপনি এখানে কি? ইটস। এরপরে কি খায়? আপনি দিয়ে দিলেন যে সে ভাত খায়। দেখুন, অনেক ছোট্ট বাক্য। আপনার কাছে মনে হতে পারে এগুলো তো ইজি অফ ওয়াটার, মানে পানি। কিন্তু জাস্ট একটু বোঝার চেষ্টা করুন যে আপনি কেমনে এই ব্যাপারগুলোকে চিরতরে আত্মস্থ করতে পারবেন। যেন আর কখনো ভুল না হয়। এইজন্য ধীরে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি। নেক্সট উই সি, তারা ঘুরে বেড়ায়। এটা কি আপনি পারবেন না? অবশ্যই পারবেন। ঘুরে বেড়ানো কি? অনেকগুলো ইংরেজি আছে। ওকে? ঘুরে বেড়ানো ইংরেজিটা আপনি এইভাবে আ রোম দিতে পারেন। হ্যাঁ? রোম দিতে পারেন অথবা ভিজিট দিতে পারেন। ওকে? মানে দেখে, মানে এটা ওটা দেখে আরকি ভিজিট করে। তারপরে স্পেন্ড দিতে পারেন। ওকে? আরো অনেক কিছু দেওয়া যায়। এখন লক্ষ্য করুন।
এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে এই। এখন আপনি শুধুমাত্র ভার্বটা লিখে দিবেন। পারবেন না? অবশ্যই পারবেন। নেক্সট উই সি, এইটা লক্ষ্য করুন। যে সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি দেখবেন এরকম পড়ি, জানি, করি, খাই, সেগুলোকে আপনি এই প্রেজেন্ট সিম্পল টেন্সেই করবেন। তাহলে এখানে আপনি কি বলতে পারেন? এইখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমি ভাত খাই। আমি এর জন্য কি লিখবেন? আই। আই। এখন খাই, ইংরেজিতে ভার্বটা আসবে। তারপরে কি? ইট। তারপরে আমাকে কি লিখে দিতে হবে? কি খাই? ভাত খাই। রাইস। এখন কেউ বলতে পারেন এখানে তো একজন বোঝাচ্ছে, তাই না? দেখুন, এইটা হচ্ছে ব্যতিক্রম। আই একজন বোঝাইলেও আই এর পরে আপনি যে ভার্বটি ব্যবহার করবেন সেই ভার্বটি প্লুরাল সেন্সে ব্যবহার করতে হবে। তার মানে ভার্বের সাথে এস বাই এস হবে না, মূল যে ভার্বটা আছে সেটা হবে। এই ফর্মটি হবে, ভার্ব ওয়ান ফর্ম হবে। আই থিংক সো রাইট নাও উই হ্যাভ গট। আপনি এখন বুঝতে পেরেছেন, এটা আমি মনে করি। এরপরে দেখুন, একই রকম ভাবে আমরা যদি এই বাক্যটি লক্ষ্য করি, আমি বই পড়ি, তাহলে এটা কি হবে? আমি বই পড়ি। পড়ির ইংরেজিটা আপনি আগে দিবেন, এরপরে আপনি বইয়ের ইংরেজিটা দিয়ে দিবেন। হয়ে গেল। এটাও আপনার জন্য কাজ। আমি এই ফাইলটি আপনাদেরকে প্রোভাইড করব। দয়া করে আমাকে কমেন্ট অবগত করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন যারা একেবারে রুট লেভেলে আছে। কেমন? ওকে। নেক্সট উই সি। তার মানে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। ওকে? আমরা মূলত এই প্রেজেন্ট যেই ৪ টি টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আ এই এইগুলো সম্পর্কে ধারণা নিতে পারলে অন্য যেই টেন্স গুলো আছে এগুলো এমনিই হয়ে যায়। বুঝতে পারছেন? মানে কোন রকম ঝামেলা ছাড়াই এগুলো হয়ে যায়। বিশ্বাস হয় না? দেখুন, সাথে থাকুন, দেখার চেষ্টা করুন। ওকে। আমরা এখন এসেছি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে আমরা বাংলায় বলছি চলমান বর্তমানকাল। চলমান বলতেই আপনি প্রথমত মুখস্থ করবেন কন্টিনিউয়াস অর্থ কি? কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান। চলমান বলতে চলতেছে। তার মানে আপনি এই টেন্সের অধীনে যাই বলবেন তাই কি চলমান বোঝাবে। সেটা আপনি প্রেজেন্ট পারফেক্টও বলতে পারেন, সরি টু সে প্রেজেন্ট কন্টিনিউয়াসও বলতে পারেন, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও বলতে পারেন। আমি ওই আলোচনায় যাচ্ছি না। আপাতত এইখানে যে অংশটুকু আছে এটা নিয়ে আলোচনা করছি। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এই: সাবজেক্ট প্লাস সাবজেক্ট লিখবেন, এরপরে সেই আগের মতো আপনাকে ভার্ব লিখতে হবে, কিন্তু ভার্বের সাথে এখন আইএনজি যুক্ত হবে। আর এই আইএনজি যুক্ত ভার্বকে সাহায্য করার জন্য অক্সিলারি ভার্ব এম ইজ আর এর সাহায্য নিতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার না? এখন আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, মোটেও জটিল না। এখন এই স্ট্রাকচারে কোন বাক্যগুলো আপনি ইংরেজিতে বলবেন? বাংলায় যে সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি লক্ষ্য করবেন ভার্বের সাথে তেসে আছে, তেসি আছে, সি আছে, সে আছে, এইগুলো যখন আপনি লক্ষ্য করবেন, এই জাতীয় সমস্ত বাক্যকে আপনি অনায়াসেই এই স্ট্রাকচারে করে ফেলতে পারেন। এখানে যে স্ট্রাকচারটি দেওয়া আছে, যাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি, এই স্ট্রাকচারে সিম্পলি করে ফেলতে পারেন। বুঝতে পারলেন? আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবো। তার মানে কোনো কাজ চলমান। যেমন লক্ষ্য করুন, আমি এখানে ৩ টি দিয়ে রেখেছি। স্ট্রাকচারটাও এখানে রেখে দিচ্ছি। জাস্ট আপনি দেখুন আর বোঝার চেষ্টা করুন। লক্ষ্য করুন, তেসি তার মানে পড়তেছি, খাইতেছি, যাইতেছি, গাইতেছি, নাচতেছি, দৌড়াইতেছি। বুঝতে পারছেন? তার মানে স্বভাবতই এখানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, চলমান বোঝাচ্ছে। এখন এটা যখনই লিখতে যাবেন তখন আপনাকে এইভাবেই বলতে হবে। তাই না? অন্যভাবে বলার সুযোগ নাই। সাবজেক্ট লিখবেন। এইখানে যেমন আমি, এটা আমি না বললেও আমার মনে হয় আপনারা দারুণভাবে এটা পারবেন। ঠিক না? তারপর আমি বলে দিচ্ছি। সাবজেক্ট আপনি কি লিখবেন? প্রথমত আপনি সাবজেক্ট লিখবেন যে আমি। আমি বলতে আই। এখন পড়তেছি। তেসি বলতে কি? এই যে আইএনজি। আপনি সিম্পলি কি ব্যবহার করবেন? আইএনজি। কিন্তু তার আগে আবার সাহায্য নিবেন কার? এই এম ইজ আর। এখন আই এর জন্য স্বভাবতই মুখস্থ করে ফেলবেন এম। এখন পড়া এর ইংরেজিটা কি? পড়া এর ইংরেজিটা হচ্ছে রিড। এখন রিড হলে আপনাকে কি করতে হবে? তেসি এর জন্য আইএনজি যুক্ত করতে হবে। তেসি মানি আইএনজি। তেসি মানি আইএনজি। তেসি, তেসে, তেসি এর মানে আইএনজি। তাহলে আপনি যুক্ত করে দেন রিডিং। এখন আপনি লিখে দেন কি পড়তেছেন। কারণ আমরা জানি ইংরেজি বাক্য লেখার সময় সাবজেক্ট প্লাস
ভার এরপরে প্লাস যদি আমাদের অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কি অবজেক্ট। আমি বই পড়তেছি, হাবি কাট। বা আপনি বলতে পারেন যে ইয়েস আমি একটি বই পড়তেছি, সমস্যা নাই, আবু আমি একটি বই পড়তেছি, অনির্দিষ্ট অর্থে আপনি লিখে দিলেন। পারবেন না? অবশ্যই পারবেন। আবার লক্ষ্য করুন, এখন আমরা আসতেছি, আমরা এর ইংরেজিটা কি? আমরা এর ইংরেজিটা হচ্ছে উই। আমরা এর ইংরেজিটা উই। এখন আশা এর ইংরেজিটা কি? আশা এর ইংরেজিটা হচ্ছে কাম। এখন যেহেতু তেসি তার মানে আমরা লিখতে পারি কামিং। এখন উই কামিং দিলে হচ্ছে না, কারণ আমাদের এই অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। এখন আমরা কি লিখতে পারি? এম ইজ আর, কোনটা লিখবো? আমরা আর লিখবো। আর লিখবো কেন? আর লিখবো এই জন্য, যখন প্লুরাল হবে সাবজেক্ট, যখন সাবজেক্ট একের অধিক তখন আর হবে, যখন সাবজেক্ট আই হবে তখন এম হবে, যখন সাবজেক্ট হি সি ইট বা একজনকে নির্দেশ করবে তখন ইজ হবে। বুঝতে পেরেছেন? আই থিংক সো উই হ্যাভ গট। নেক্সট উই সি, আমরা যদি এই বাক্যটি লক্ষ্য করি, তেসে হতেই পারে, হ্যাঁ, যে পড়তেছে, গাইতেছে, খাইতেছে, যাইতেছে, নাচতেছে। তার মানে কি, আপনাকে যখন এই ধরনের অংশ দেখবেন তখনই আপনার মাথায় চলে আসবে এই তেসে বলতেই কি আইএনজি যুক্ত ভার্ব। আর যেহেতু বর্তমানকে নির্দেশ করেছে, এই জন্য আপনাকে এই স্ট্রাকচারে বলতে হবে সাবজেক্ট প্লাস এম ইজার ভার্বের আইএনজি যুক্ত, এরপরে যদি বাদ বাকি যা আছে তা হবে। তাহলে সিম্পলি আপনি কি বসাই দিতে পারেন? এইখানে আমরা বসাই দিতে পারি সে বই পড়তেছে, সাবজেক্ট হিসেবে সে। বা এখানে ধরেন সে এর জায়গায় একটি বালক, হ্যাঁ, একটি বালক, এ বয়, একটি বালক আপনি দিয়ে দিতে পারেন। আমি আপাতত প্রোনাউন দিয়ে দিচ্ছি। সে পড়তেছে, সে পড়তেছে। এখন আপনাকে কি অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। হি এর পর আমি বলছি একটি বোঝাতে আপনি ইজ ব্যবহার করবেন, হলো। এখন আপনি কি বলবেন? যে রিড পড়া। এখন পড়া এর সাথে কি করবেন? আইনজি যুক্ত করে দিবেন তেসে এর ক্ষেত্রে। এখন কি পড়তেছে? বই পড়তেছে। হ্যাভ ইউ গট? এখন কি পারবেন না? আর এইটা আবার দেখুন অবজেক্ট ছাড়া, মানে আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু অবজেক্ট নাই, কারণ এই জন্য যে আমরা এটা মাথায় রাখবো অবজেক্ট যে থাকবেই ব্যাপারটা এরকম না। ওকে, যেমন তারা গান গাইতেছে, গান গাওয়া ইংরেজি কি? সিঙ্গিং। তাহলে তারা এর ইংরেজিটা কি? সিম্পলি আপনি কি লিখতে পারেন? দে, তাই না? দে লিখে দিলেন। এখন আপনাকে কি লিখতে হবে? অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে আর। আপনি লিখলেন। এখন এই গান গাওয়ার ইংরেজিটা আপনি লিখে দিবেন। পারবেন না? সিং, গান করা, এর সাথে আইনজি যুক্ত করে দিলেন, হয়ে গেল। এটাও আপনার কাজ। থিংস আই হ্যাভ গট। নেক্সট উই সি। সাথে থাকুন, বোঝার চেষ্টা করুন। আশা করছি যে আপনাদের এই সমস্যা অনেকাংশেই কেটে যাবে। কেমন? ওকে। দেন আমরা লক্ষ্য করি আমি কবিতা লিখছি। তাহলে আপনাকে কি সাহায্য নিতে হবে? আমি এখন লিখছি, চলমান। তার মানে এরকম হতে পারে, হ্যাঁ, দেখছি, দেখছি দ্যাট মিন দেখতেছি। লিখছি, লিখছি মানে লিখতেছি। করছি, করছি মানে করতেছি। পড়ছি, পড়ছি মানে পড়তেছি। একই কথা। তার মানে এর তিনটার যে কোনো একটি ফর্ম হলে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা শুরু করে দিবেন। জাস্ট হয়ে গেল। এখন আপনি কি বলতে পারেন? যে আই অ্যাম, তারপরে রাইটিং, এরপরে কি পোয়েম, মানে আমি কবিতা লিখতেছি, আমি একটি কবিতা লিখতেছি। তাহলে আপনি এটা পারবেন না? সে ভালো নাচতেছে। ওকে, আমি এটা লিখে দিচ্ছি। যেমন ধরুন সে ভালো নাচতেছে, শি, এরপরে কি ইজ, নাচা ইংরেজি কি ড্যান্স। এখন আপনি এর সাথে আইনজি যুক্ত করলেন ড্যান্সিং। এখন এরপরে কি ভালো, এরপর আপনি লিখতে পারেন যে ড্যান্সিং ওয়েল বা ওয়েল ড্যান্সিং হোয়াটএভার। আমি আপাতত লিখছি যে সে নাচতেছে, এতটুকু থাকুক। আমরা ভার্বের বা অ্যাডভার্বের ব্যবহারটা আরেক ক্লাসে দেখার চেষ্টা করব। এখন আমাদের ইতিমধ্যে হয়ে গেল কি বর্তমানকাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর প্রেজেন্ট সিম্পল টেন্স। এরপর আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটাকে আমরা ঘটমান বর্তমান বলে থাকি, মানে চলমান বর্তমান বলে থাকি। এরপরে আমরা দেখার চেষ্টা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণ বর্তমানকাল, মানে সম্পূর্ণ হয়েছে কাজটি, তার বর্তমানকাল। আমরা প্রথমত ব্যবহারটা দেখি যে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনো বিদ্যমান। ওকে, এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি বা জেনেছি। এখন এটি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট থাকবে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত, মানে সাধারণত রেগুলার ভার্বগুলো ইডি যুক্ত হয়ে থাকে। ওকে, এখন বাংলা বাক্যের শেষের দিকে আপনি স্বভাবতই যেই সেন্সগুলো দেখবেন, যেই সংক্ষিপ্ত ফর্মগুলো দেখবেন, তা হলো এসি, এসে, হয়েছে। আবার বলছি, এসি, এসে, হয়েছে। যখন এইরকম আপনি লক্ষ্য করবেন, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট
পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ এবং ভার্বের থ্রি ফর্ম। ভার্বের থ্রি ফর্ম রেগুলার ভার্বের ক্ষেত্রে ম্যাক্সিমামই ইডি যুক্ত হয়, যে ভার্বটা আপনি ব্যবহার করবেন তার সাথে ইডি যুক্ত, তবে ব্যতিক্রম আছে। ওকে, একটা ব্যাপার লক্ষ্য করুন, যেমন এসি, যেমন আমি পড়েছি, গিয়েছি, খেয়েছি, নেচেছি, জেনেছি, হ্যাঁ, অবগত হয়েছি, মানে হতে পারে, যে কোনো একটি হতে পারে। তার মানে এসি এই ধরনের অংশ যখন থাকবে তখনই আপনি কি করবেন, এইভাবে এই স্ট্রাকচারে করবেন। তাহলে আমরা কি করতে পারি এখানে, সিম্পলি প্রথমত আমরা আই লিখলাম আমি, এখন পড়েছি, তার মানে আপনাকে অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে হ্যাভ অথবা হ্যাজ, কারণ এই যে এসি আছে। এখন হ্যাভ অথবা হ্যাজ, আই এর পরে স্বভাবতই হ্যাভ হবে। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। এখন পড়ার ইংরেজিটা হচ্ছে রিড, আর পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে রিড। এটা ব্যতিক্রম, ইরেগুলার ভার্ব যাকে আমরা বলে থাকি। এটারও আমি আলাদাভাবে আপনাদের সবকিছু প্রোভাইড করবো, যত মেটেরিয়ালস আছে। এখন আপনি লিখে দিলেন যে আপনি কি করতেছেন, বই পড়েছেন, লিখে দিলেন। বুঝতে পারলেন? এরপরে আমরা দেখার চেষ্টা করি, যেমন ধরুন সে বই পড়েছে, সে গিয়েছে, সে দেখেছে, সে নেচে, সে গিয়েছে। তাহলে এখানে কি, সে বই পড়েছে। তাহলে আপনাকে সিম্পলি কি লিখতে হবে, যে সে বই পড়েছে। পড়েছে শি, এরপরে শি বা শি ইট থার্ড পার্সন হলে হ্যাজ হবে, এটা আমরা মাথায় রাখবো। থার্ড পার্সন হলে হবে হ্যাজ, হ্যাজ। আর যখন প্লুরাল হবে এবং আই হবে তখন হবে ভার্বটি হ্যাভ, এটা আমরা মাথায় রাখবো। ওকে, সে পড়েছে, তার মানে শি হ্যাজ, সিম্পলি আমরা কি বলতে পারি, রিড। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, এরপরে বুকস, সে বই পড়েছে। তাহলে এইটা কি হবে, আপনি কি সিম্পলি দিতে পারেন যে দে দে হ্যাভ, কারণ আমি বলেছি একের অধিক হলে হ্যাভ হবে, প্লুরাল হবে, এটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, দে হ্যাভ। তারপর আপনি কি বলতে পারেন, যে তারা গান গেয়েছে, তার মানে গান গাওয়ার আমরা বলতে পারি কি সাং, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং। এটাও ইরেগুলার ভার্ব, মানে রেগুলার এবং ইরেগুলার আছে। রেগুলার মানে হচ্ছে ইডি যুক্ত হয় সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে, আর ইরেগুলার বলতে বোঝাচ্ছে ভার্বের মানে একটু ব্যতিক্রম ফর্ম হয় পাস্ট পার্টিসিপল ফর্মে। এইগুলো আমরা শিখবো, এটা আমাদের যখন আমরা শিখতে থাকবো বা আমাদের এই ক্লাসগুলোর সাথে আপনি ধারাবাহিকভাবে থাকবেন, এটা আপনি পর্যায়ক্রমে পাবেন। আশা করছি যে এই ব্যাপারে আপনার কোনো সমস্যা হবে না। তাহলে এটা কি হতে পারে, লক্ষ্য করুন, আমরা যদি এটা দেখি তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে সে পরিবর্তন হয়েছে, মানে হয় না যে সে, তাহলে আমাদের ব্যবহার করতে হবে হয়েছে, হ্যাজ, কারণ আমরা হয়েছে, হয়েছি, এই ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করবো, হ্যাভ ব্যবহার করব। তার মানে হ্যাজ, এরপর কি চেঞ্জ, সে পরিবর্তন হয়েছে। হুম, বা আমরা অনেক সময় বলি হি চেঞ্জ, সে তো অনেক পরিবর্তন হয়ে গেছে, এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। তার মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও পেয়ে গেলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হবে, যে সমস্ত বাংলা বাক্যের শেষে এসি, এসে, হয়েছে, হয়েছে থাকবে, সি এইরকম থাকবে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট এই স্ট্রাকচারে করতে পারি। এবং রেগুলার ভার্ব হলে ইডি যুক্ত হয়, আর ইরেগুলার ভার্ব হলে ওইগুলো আপনাকে একটু মুখস্থ করে নিতে হবে, সেগুলোর সাথে আমরা ধারাবাহিকভাবে পরিচিত হব। নেক্সট উই সি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে আমরা বাংলায় বলে থাকি চলমান সম্পূর্ণ বর্তমানকাল। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে বাংলায় অর্থটা দিচ্ছে আর কি, আমরা আসলে ইংরেজিতেই ভালো বুঝি বাংলার চেয়ে। ব্যাপারটা হচ্ছে একটি কাজ অতীতে শুরু হয়ে এখনো চলতেই আছে, চলতেই আছে, মানে একই সাথে কন্টিনিউয়াস চলমান, আবার একই সাথে মানে কাজটি অতীতে শুরু হয়েছে এবং এখনো চলতেছে, সেই অর্থে প্রদানে। এখন এইগুলো আপনি কিভাবে বুঝবেন, এইটা আপনি বুঝবেন হচ্ছে আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ে আসলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এইটার সাথে পুরোপুরি মিল আছে, তেসি, তেসে, সি, সে, এটার সাথে মিল আছে। লক্ষ্য করুন, এটার সাথে এটার মিল আছে। তাহলে আপনি পার্থক্যটা কিভাবে করবেন, বা এটার স্ট্রাকচারটা হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপর ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, এটাই বা কিভাবে আপনি বুঝবেন। দেখুন, এটা বোঝার হচ্ছে একটা উপায় হচ্ছে, সাধারণত এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আরো একটি অংশ যুক্ত থাকে, সেটা হলো যেমন একটা সময় যুক্ত থাকে। লক্ষ্য করুন, আমি যতগুলো উদাহরণ এখানে নিয়েছি, আমি সকাল থেকে, এই দিকে লক্ষ্য করুন, এইটা উল্লেখ থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে যে সকাল থেকে পড়তেছি, মানে আমি পড়তেছি। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি যদি এই সকাল থেকে না দিতাম, জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করুন। ধরুন আমি যদি চাইতাম যে সকাল থেকে আমি দিব না, তাহলে কিন্তু আমি আমি বই পড়তেছি, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো। কিন্তু যখন আমি এই অংশটা দিয়ে দিচ্ছি, তখনই আপনাকে এই স্ট্রাকচারে বলতে হবে। আর যখন আমি এটাকে উঠাই দিচ্ছি,
তখন আপনাকে এই স্ট্রাকচার বলতে হবে, এই স্ট্রাকচার বলতে হবে। তার মানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য হচ্ছে এই, যখন আপনি এইভাবে বলছেন, সকাল থেকে বলছেন, বা 3 দিন ধরে বলছেন, বা এই জাতীয় কোনো কাজ অতীত থেকে এখনো চলতেছে, তখন আপনাকে এই স্ট্রাকচারটাই বলতে হবে। সাবজেক্ট ব্যবহার করবেন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, এরপর বাকি অংশ যদি থাকে সেগুলো বসাই দিবেন। এই ফর বা সিন্স যুক্ত করে যদি থাকে, তাহলে ফর বা সিন্স যুক্ত করে আপনি বসাই দিবেন। কি কঠিন মনে হচ্ছে? আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। যেমন লক্ষ্য করুন, আমি বললাম যে সে কি করতেছে, সকাল থেকে বই পড়তেছে। দেখুন ইংরেজি লেখার নিয়ম কিন্তু সেই একই, সাবজেক্ট এরপর হ্যাভ বিন হ্যাজ বিন চলে আসবে। হ্যাঁ, আপনি লিখে দিলাম, আমি লিখে দিলাম যে সাবজেক্ট আই, এরপরে লিখে দিলাম যেহেতু আই এই জন্য হ্যাভ বিন হবে। এরপরে এখন পড়া ইংরেজিটা কি, পড়া ইংরেজিটা হচ্ছে রিড। এখন ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, রিডিং। এখন কি রিডিং করতেছি, বই রিডিং করতেছি, বই। দেখুন স্বাভাবিকভাবে আসবে, কিন্তু আপনার স্ট্রাকচারটা হচ্ছে এই সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। এখন যদি বলি কি পড়তেছে, তাহলে বই পড়তেছে। এখন দেখুন বাকি আছে সকাল থেকে, এই অংশটা এই যে এইটার নিয়ম অনুযায়ী এখানে বসাই দিলেন যে সকাল থেকে বই পড়তেছে, ফর, এরপরে কি, সকাল থেকে হলে সিন্স হবে, সিন্স, এরপর কি, মর্নিং, সিন্স মর্নিং, সে সকাল থেকে বই পড়তেছে সিন্স মর্নিং। ওকে, এখানে হচ্ছে না, আমি একটু এদিকে লিখে দিচ্ছি। ওকে, এইভাবে সে সকাল থেকে বই পড়তেছে। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি এই সিন্স ব্যবহার করেছি। সিন্স হচ্ছে থেকে অর্থ প্রদানে। আমি আবার বলছি, যখন কোনো বাংলা বাক্যের মধ্যে থেকে অর্থ দেখবেন, যে সময় উল্লেখ করা অর্থে, থেকে অর্থে, তখন আপনি সিন্স ব্যবহার করবেন, সিম্পলি সিন্স। আর যখন আপনি ধরে দেখবেন এরকম ভাবে ধরে, তখন আপনি এই ফর ব্যবহার করবেন, এই যে এই ফর ব্যবহার করবেন। আমি এটাও দেখাই দিচ্ছি। যেমন ধরুন সে 3 দিন যাবৎ জ্বরে ভুগতেছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে হি অর শি, এবার আমরা কি হ্যাজ বিন ব্যবহার করব, কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যেহেতু এই সময়টা উল্লেখ আছে, তার মানে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে হবে। শি হ্যাজ বিন, এরপরে কি, ভোগা ইংরেজিটা কি, সাফারিং। সাফার হচ্ছে ভোগা, আর যেহেতু ভুগতেছে তার মানে আইনজি যুক্ত, ভোগারি, সাফারিং হলো, ভুগতেছে। এখন আমরা কি করব, এই যে ধরে এর জন্য ফর ব্যবহার করব, এরপরে 3 দিন বসিয়ে দিব, 3 days। বুঝতে পারলেন এখানে পার্থক্যটা কোথায়? যখন আপনি থেকে ব্যবহার করবেন, মানে সময় থেকে, তখন হবে সিন্স। আর যখন আপনি সময়, একটা সময় এবার ধরে হবে, তখন হবে ফর। এটা জাস্ট আপনার মাথায় একটু মুখস্থ করে তা রাখতে হবে, এটা আপনাকে বলতে হবে। তো একই রকম ভাবে যদি এরকম থাকে, হ্যাঁ, যে আমি সকাল থেকে লিখছি, আমি সকাল থেকে পড়ছি, আমি সে সকাল থেকে নাচছে, তার মানে এটা কিভাবে করবেন, এটা আপনার জন্য কাজ। পারবেন না? কেন পারবেন না? আপনাকে পারতেই হবে। আমি সকাল থেকে বাড়ির কাজ করছি। ওকে, বাড়ির কাজের ইংরেজিটা কি আমি বলে দিচ্ছি, বাড়ির কাজের ইংরেজিটা হচ্ছে হোমওয়ার্ক। আর সকাল থেকে ইংরেজিটা কিভাবে লিখবেন ইতিমধ্যে আমি করে দিয়েছি। আর করার ইংরেজিটা কি, করার ইংরেজিটা আমরা জানি ডু। আর যেহেতু করতেছি মানে এখনো করছি, তার মানে কি ব্যবহার করবেন আপনি জানেন, এটা আমি বলে দিব না। এই স্ট্রাকচারে আপনি করে ফেলবেন। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, যদি এই পর্যন্ত বুঝে থাকেন, যদি আপনি এই পর্যন্ত বুঝে থাকেন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে আমাকে অবগত করবেন যে ইয়েস, আমি বুঝতে পারছি, বা এইভাবে এটাকে কন্টিনিউ রাখেন। কেমন?